কি চাও তোমরা? মুক্তি চাই, আমি মুক্তি চাই, মুক্তি চাই। এই বন্দি দশা থেকে মুক্ত করো আমাদের। প্রজন্মের পর প্রজন্মকে এই বংশের সব বিবাহিত পুরুষ একইভাবে অবঘাতে মৃত্যুবরণ করে চলেছে। বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, বাঁচতে দাও আমাদের পরবর্তী প্রজন্মকে। নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমরা গল্প বাক্স আমার চলে এসেছি তোমাদের কাছে আবারও নতুন একটি গল্প নিয়ে। তাই দেরি না করে হেডফোন লাগিয়ে বসে পড়ো এক্ষুনি গল্পটি শোনার জন্য। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন গল্প, সিদ্ধেশ্বরের বিপদ, স্বাগতা ঘোষের কলমে। তাই আর অপেক্ষা না করে চলো আমরা এবার গল্পতেই প্রবেশ করি। এক রবিবারের বিকেল, সকাল থেকেই আকাশটা মেঘলা করেছিল। এখন অল্প অল্প বৃষ্টি পড়তেও শুরু করেছে। ধর্মতলার মঠ লেনে ঢোকার মুখে যে দোকানটা রয়েছে, ওখান থেকে সিঙ্গারা কিনে দাম মেটাতে যাচ্ছি, এমন সময় কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করলাম। কি হে বিভূতি, এখন সিঙ্গারা কেনা হচ্ছে যে দেখি। এই কণ্ঠস্বরের অধিকারী আমার অতি পরিচিত। এ আর কেউ না, এ হলো কিশোরী। অবশ্য এ যে কিশোরী তা জানার জন্য জ্যোতিষী হওয়ার দরকার পড়ে না। আজ আগে থেকেই জানা ছিল যে এই কিশোরী আসবে। সেটা কিশোরী সকালেই বাড়িতে এসে জানিয়ে গেছিল। আমি সিঙ্গারার দামটা মিটিয়ে ঘাড় না ঘুরিয়েই বললাম, সে আর নতুন কি, সিঙ্গারা নয়তো বেগুনি নয়তো কচুরি, কিছু না কিছু তো কিনে নিয়েই যাই, হয় তুমি নয় আমি। আরে সে আর বলতে, আমিও তো দেখো না এই আসার সময় একটা পাসিং শো এর প্যাকেট কিনে নিয়ে এলাম। এটা না হলে তো উনি আবার গল্প বলতে পারেন না। গল্প বলতে পারেন না বলো না কিশোরী, বলো এছাড়া তিনি গল্প বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু তুমি আবার কবে থেকে এসব ভাবতে শুরু করলে বলো তো দেখি? তুমি তো আবার তারানাথের কোনো গল্প বিশ্বাসই করো না, রাজাখুড়ি বলে উড়িয়ে দাও। বিশ্বাস করা এক ব্যাপার, আর গল্প শোনাটা আরেক ব্যাপার। আর হ্যাঁ, এটা ঠিক যে আমার মনে হয় তারানাথ যে গল্পগুলো বলে সেগুলো সবই শুধু গালগপ্প। তার মধ্যে সত্য ঘটনার বিন্দু মাত্র অস্তিত্ব নেই। কিন্তু কি বলতো, যখন শুনি তখন এত রোমাঞ্চকর লাগে যে তা না শুনেও থাকতে পারি না। তাই তো অফিস ছুটি হলেই এখানে আসার জন্য মনটা উস্কুস উস্কুস করে। কিশোরী একটানা কথাগুলো বলে থামল। কথা বলতে বলতেই আমরা দুজন এসে দাঁড়ালাম তারানাথের বাড়ির সামনে। কড়া নাড়তে যাব এমন সময় দেখি তিনি স্বয়ং দরজা খুলে দিলেন। এসো কিশোরী, এসো বিভূতি। আমার মন বলছিল আজকে আসবে তোমরা, তাই জানলার সামনেই দাঁড়িয়েছিলাম। তোমাদের দেখতে পেয়ে নিচে নেমে এসে দরজা খুলে দিলাম। শুনে আমি বেশ অবাক হলাম। তারানাথ জানলার সামনে দাঁড়িয়েছিল? কই, আমি তো দেখতে পাইনি। আসার সময় তো তাকালাম দুবার উপরের জানলার দিকে, কই একবারও তো দেখলাম না। কি জানি বাবা, কথা বলতে বলতে আসছিলাম বলে হয়তো খেয়ালই করিনি। সে যাই হোক, তারানাথের হাতে সিঙ্গারার প্যাকেটটা দিয়ে বললাম, এই নিন ঠাকুরমশাই, সিঙ্গারাগুলো কিন্তু বেশ গরম রয়েছে। তোমাদের কতবার বলেছি এইসব আনার দরকার নেই, তোমরা আসো, আমি তাতেই খুশি। কিন্তু তোমরা তো আর শুনবে না। এই বলে আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে চারিকে ডাক দিল। কই রে চারিমা, একবার এদিকে আয় দেখি। তারানাথের ডাকে চারি এসে ঠোঙাটা নিয়ে চলে গেল। আজ বেশ কিছুদিন পরে এলে তোমরা। তারানাথ বলল। কথাটা শুনে আমার মনে হলো কেমন যেন একটা অভিমানের সুর মিশে রয়েছে। তোমরা মাঝে মাঝে আসো, আমার কাছে গল্প শুনতে চাও। আমিও সেই সুযোগে পুরনো দিনের অভিজ্ঞতার কথা বলি তোমাদের। আমার বেশ ভালোই লাগে। আসলে কি জানো, এতদিন ধরে আসছো, আমার কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছে। তোমরা না এলে আর তোমাদের গল্প শোনাতে না পারলে আজকাল কেমন যেন অসম্পূর্ণ লাগে। মনে হয় কে যেন এলো না, কি যেন একটা হলো না। একটু থেমে তারানাথ আবার বলল, এই যে এলে, দেখা হলো, খুব ভালো লাগছে। আসলে কি জানো, একদিন এমন ছিল আমার এই বাড়িতে অগুন্তি মানুষের আনাগোনা ছিল। কেউ আসতো হাত দেখাতে, কেউ আসতো কোষ্ঠী বিচার করতে, আরো অন্যান্য সব সমস্যা নিয়ে কত মানুষ আসতো। তার কিছু কিছু তো তোমাদের বলেছি, তবুও এখনো অনেক কথা বলা বাকি। আজকাল আর তেমন কেউ আসে না খুব একটা। যে ঘরে লোকজনের আনাগোনা লেগেই থাকতো, সেই ঘর এখন মানুষের আসার অপেক্ষায় থাকে। এই যে তোমরা এলে, তবু একটু কথা বলার মানুষ পেল, এই আর কি। এমন সময় চারি এসে ঢুকলো ঘরে। তার এক হাতে একটা প্লেটের ওপর 3 কাপ ধোয়া ওঠা গরম গরম লাল চা, আর অন্য হাতে আরেকটা প্লেটের ওপর আমাদের 3 জনের জন্য সিঙ্গারা। প্লেট দুটো নামিয়ে রেখে চারি চলে গেল ভিতরে। এই যে
আমরা কিন্তু বেশ কিছুদিন পরে এলাম, তার জন্য ক্ষতিপূরণ আনতে কিন্তু ভুলিনি ঠাকুরমশাই আমরা। অবশ্য এসব হলো গল্প শোনার ভেট মাত্র। কিশোরী বলল পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করতে। তারানাথের হাতে প্যাকেটটা দিয়ে একবার আমার দিকে সে তাকালো। বুঝলাম হঠাৎই ভারী হয়ে যাওয়া পরিবেশ হালকা করার চেষ্টা কিশোরী করছে। তারানাথ সিগারেটের প্যাকেটটা হাতে পেয়ে একটু খুশিই হলো। বলল, এটা এনেছো ভালোই করেছো। আজকাল তো আর সিগারেটের প্যাকেট নিজে কিনি না, মনে হয় শুধু শুধু অপচয় করছি। এর থেকে ওই টাকায় কিছু খাবার কিনলে ভালো হতো। আসলে কি জানো, নিজের জন্য অত ভাবি না, কিন্তু মেয়েটা আছে যে যারই বড্ড ভালোবাসে আমায়। সত্যি ও যে আমার নিজের মেয়ে নয়, না বলে দিলে কেউ বুঝতেই পারবে না। তারানাথ আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু চারির পায়ের আওয়াজ পেয়ে চুপ করে গেল। আগেই চা আর সিঙ্গারা দিয়ে গেলেও এখন আরেকবার এসে চারি আমাদের তিনজনের জন্য 3 বাটি মুড়ি মাখা দিয়ে গেল। ঠাকুরমশাই, সিগারেটটা এখন থাক বরং, আগে এই গরম গরম চা আর সিঙ্গারা সদ্ব্যবহার করে নিন, কি বলেন? হ্যাঁ, তা ভালোই বলেছ, কিন্তু তোমরা এতদিন বাদে এলে, কোনো অনুষ্ঠান বাড়ি ছিল নাকি? কলকাতার বাইরে ছিলে? তারানাথ বলল আমার দিকে তাকিয়ে। আমি একবারও তারানাথকে আমার নিমন্ত্রণ বাড়ি যাওয়ার কথা বলিনি, আমার ধারণা কিশোরীও বলিনি। তবুও তার মুখে এরকম কথা শুনে আমি এতটুকু চমকে গেলাম না। তারানাথকে এইরকম ছোটখাটো চমৎকার করতে আমি এর আগেও দেখেছি। বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, ওই অফিসেরই একজন কলিগের মেয়ের বিয়ে ছিল। বারবার বিয়ে ঠিক হয়েও কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছিল। তার পরিবারের সকলেই এই নিয়ে যথেষ্ট উৎকণ্ঠিতও ছিল। তাই এইবার যখন হঠাৎ করে বিয়ের সম্বন্ধটা এলো, কেউ আর দেরি করতে চাইল না। আমরা মানে অফিসের লোকেরাও হাত লাগিয়েছিলাম। সবাই মিলে খোঁজ খবর নেওয়া, বিয়ের ব্যবস্থা করা, কেনাকাটা করা, এই সব কিছু মিলিয়ে একটু ব্যস্তই ছিলাম বলতে পারেন। তাই আর কি আর আশা হয়নি। তারপর পরশুদিন সেই মেয়ের বধূবরণ অনুষ্ঠানে কনেযাত্রীও তো গিয়েছিলাম, তবে এখন একদম ওই ঝাড়া হাত পা বলতে পারেন। আমার কথা শুনে তারানাথ তার চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে শুধু একটা বলল। আর আমি কেন আসিনি তা কি আপনি বলতে পারেন ঠাকুরমশাই? কিশোরী বলল এবার খানিকটা কৌতুক মিশিয়ে, ভাবখানা এমন যেন এই কথা বলা তারানাথের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তোমায় আর কি বলবো কিশোরী, অমন লোভ করে একা একা অত বড় হাঁড়িটার রাবড়ি এক রাতের মধ্যে শেষ করলে তুমি, ফল তো তোমায় হাতে নাতেই ভুগতে হবে। তারানাথ বলল অবলীলাক্রমে। তারপর কিশোরী সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে আছে দেখে আবার বলল, কেউ আমায় কিছু বলেনি, কারণ সে নিজেই কিছু জানে না। কত কিছুই তো বুঝে নিতে হয় আমাকে। এর আগে গুরুদেবের কৃপায় কত বড় বড় ব্যাপার বুঝতে পেরেছি। এ তো আর তার কাছে কিছুই নয়। আমি বললাম, কি কিশোরী সত্যি এক রাতের মধ্যে একটা গোটা হাড়ি রাবড়ি একা একা, মানে কি করি? ঠাকুরমশাই, আপনি গল্প বলবেন না আজকে আমাদের? আমার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমার কথার কোনো উত্তর না দিয়েই কিশোরী বলল তারানাথকে। হ্যাঁ, সে তো বলবই। আমার দিকে একবার আর কিশোরীর দিকে একবার তাকিয়ে তারানাথ বলল, তোমাদের মধ্যে যখন একজন বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলে আর একজন যখন বিয়ে বাড়ির মতোই খাবার দাবার নিয়ে ব্যস্ত ছিলে, তখন আজকের গল্পটা না হয় সেই নিয়েই হোক। তারানাথের কথায় আমি আর কিশোরী দুজনেই নড়ে চড়ে বসলাম। কলকাতার একজন বড় ব্যবসায়ী ছিলেন রামসদয় মিত্র। আমি একবার একটা ব্যাপারে তার কিছু উপকার করি, তোমাদের বলেছি সেই গল্প আগেই। এখন মিত্র মশাইও খুব আলাপি মানুষ ছিলেন। আমি যে তার উপকার করেছি এই কথা তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে বলেছিলেন। কেউ কোনো সমস্যায় পড়লে বা কারোর হাত দেখানো, কোষ্ঠী দেখানো এসবের দরকার হয়ে পড়লে তাদের আমার কথা বলতেন তিনি। এছাড়াও বিভিন্ন শুভ কাজে তার বাড়িতে আমার ডাক পড়তো। আমি যথাসাধ্য চেষ্টা করতাম সেই সব নিমন্ত্রণ রক্ষা করতে। তিনিও কখনো সখনো এই পথে এলে আমার সঙ্গে একবার দেখা করে যেতেন। মোট কথা হলো, এই তারানাথের সঙ্গে তার ভালোই সম্পর্ক স্থাপন হয়েছিল। ভূমিকাটুকু করে তারানাথ থামল। চা তো আগেই শেষ। এবার মুড়ি সিঙ্গারা শেষ করে খানিকটা জল খেয়ে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দেশলাই কাঠি জেলে সেটা ধরিয়ে লম্বা একটা টান দিয়ে তারানাথ আবার ফিরে গেল তার গল্পে। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, একদিন আমার এই মারহাট্টা ডিজলেনের বাড়িতে বসে আছি। বেশ কিছু মানুষ হাত দেখিয়ে চলে গিয়েছে। সেদিন অন্যান্য দিনের তুলনায় কিছু কম মানুষই এসেছিল আমার কাছে। সে যাই হোক, কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর কি মনে হতে জানলার সামনে গিয়ে দাঁড়ালুম। ঠিক আজ যেমন তোমাদের দুজনকে আসতে দেখেছিলুম, সেদিনও আসতে দেখলুম দুজনকে। তবে আজকের সঙ্গে সেদিনের পার্থক্য এই যে, আজ যে দুজনকে দেখলুম তারা দুজনেই আমার চেনা। আর সেদিন যে দুজনকে দেখেছিলুম তাদের মধ্যে একজন আমার চেনা আর অন্যজন অচেনা। সেই চেনা ব্যক্তিটি কে জানো? অন্য কেউ নয়, স্বয়ং রামসদয় মিত্র। তবে সেদিনের সঙ্গে আজকের একটা পার্থক্যও আছে।
সেদিন যে দুজন এসেছিল তাদের মধ্যে একজন এসেছিল ঘোরতর সমস্যায় পড়ে, আর আজ যে দুজন এসেছে তারা এসেছে নিছকই গল্প শোনার আকর্ষণে। তারানাথ একটু থামল, একটা দীর্ঘ নিঃশ্বাস চাপার বৃথা চেষ্টা করে আবার বলতে শুরু করলো। রামসদয় বাবুর সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তাকে দেখে খুব সম্ভ্রান্ত বংশীয় বলে মনে হলো আমার। আমি জানলার সামনে থেকে সরে এসে দরজার কাছে এসে দাঁড়ালুম। ইতিমধ্যে রামসদয় বাবু আর সেই ভদ্রলোক এসে পড়েছেন। ঘরের ভেতরে এসে বসে রামসদয় বাবু তার সঙ্গে আসা ভদ্রলোকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমার। ইনি চন্দ্রকান্ত বসু, পৈতৃক নিবাস বর্ধমানে হলেও কলকাতাতে একটি বাড়ি কিনেছেন। পারিবারিক সূত্রে কলকাতায় একটি সোনার দোকান ছিল। পরবর্তীকালে নিজের অধ্যাবসায় ও চেষ্টার ফলে ইনি আরও কিছু সোনার দোকান করেছেন কলকাতায়। বর্তমানে নিজের মেয়ের বিয়ে নিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়েছেন, আর সেই কারণেই আপনার কাছে আজ আসা। ঠাকুরমশাই, মিত্রমশাইয়ের মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনি কিভাবে মিত্রমশাইকে বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন সে সবই আমি জানি। আর তাই তো এখন আমি যখন এত বিপদে পড়েছি আপনার কথাই সকলের আগে মনে হলো। ঠাকুরমশাই, আপনি আপনি বাঁচান আমাকে, আপনি আমাকে বাঁচান, বাঁচান আমার মেয়েকে। আমাদের পরিবারের মান সম্মান সব কিছু এখন আপনার হাতে ঠাকুরমশাই। চন্দ্রকান্ত বাবুর কথায় এমন একটা কাতরতা আর সমর্পণের আভাস ছিল যে আমি আর অন্য কিছুই ভাবতে পারলুম না। তাড়াতাড়ি বললুম, আহা চন্দ্রকান্ত বাবু, আপনি এখনই অতটা উতলা হবেন না। আপনার মেয়ের জন্মকোষ্ঠী সঙ্গে এনেছেন তো? দেখান দেখি আমার, ভালো করে একবার দেখি তো। চন্দ্রকান্ত বাবু তাড়াতাড়ি তার মেয়ের কোষ্ঠীটা আমায় দেখালেন। আমি বিচার করে দেখলুম তার মেয়ের বিয়েতে কিছু বাধা আছে, কিন্তু সেই বাধা কাটানো গেলে মেয়েটির ভালো ঘরে বিয়ে হওয়ার কথা। আমি সেই কথা জানানোর জন্য বললুম, চন্দ্রকান্ত বাবু, আপনার মেয়ে কমলা তুলক্ষণা, নামটিও যেমন সুন্দর, ওর ভাগ্যদেবীও তো ওর প্রতি তেমনই সদয় দেখছি। তবে 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 কি ঠাকুরমশাই? আমাকে কথা শেষ না করতে দিয়েই অস্থির হয়ে বলে উঠলেন চন্দ্রকান্ত বাবু, ওর জন্মগোষ্ঠীতে ওর বিবাহের স্থানে কিছু বাধা আছে দেখলুম। কিছু পূজা অর্চনা করলে সেই বাধা কেটে যাওয়ারই কথা। তারপর আপনি ভালো ঘরে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন। আমার কথা শুনে চন্দ্রকান্ত বাবু খানিক যেন হতাশ হয়ে মাথা নাড়লেন। তারপর গভীর অথচ কম্পিত স্বরে থেমে থেমে বললেন, সেই চেষ্টা কি আর আমি করিনি ঠাকুরমশাই? আপনার কাছে আসার আগে অনেক জ্যোতিষীকে দেখিয়েছি, কত পুজো আর্চা করা হয়েছে, কত তাবিজ কবচ পরিয়েছি কমলাকে, কত কিছুই যে করেছি ঠাকুরমশাই। কিন্তু কিন্তু আমার কপাল, কমলা আর কমলার মায়েরও কপাল, কিছুতেই কিছু হলো না। বিয়ে কিছুতেই হলো না। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু কি আর বলবো আপনাকে। চন্দ্রকান্ত, এখনই ভেঙে পড়ো না। যেখানে কেউ কিছু করতে পারে না সেখানে ঠাকুরমশাই সহজেই সব বাধা কাটিয়ে দেন। উনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন, আর ওই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। এখনই ভেঙে পড়ো না। চন্দ্রকান্ত বাবুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন রামসদয় বাবু। আজ সন্ধ্যার পক্ষে অথবা কাল সকালে কি আপনার পক্ষে কমলা মাকে নিয়ে এখানে আসা সম্ভব হবে চন্দ্রকান্ত বাবু? আমার কথার উত্তরে তিনি জানালেন তিনি আজ সন্ধ্যাবেলাতেই কমলাকে নিয়ে আমার এই বাড়িতেই আসতে পারবেন। তখনকার মতো তারা বিদায় নিলেন। সবেমাত্র সন্ধ্যান্নিক করেছি, এমন সময় দরজায় কড়াঘাত। দরজা খুলে দেখি চন্দ্রকান্ত বাবু আর একটি কন্যা। বুঝলুম এটি তার কন্যা কমলা। তারা ঘরে এসে বসার পর আমি মেয়েটিকে ভালো করে দেখলুম। মেয়েটির দোহারা চেহারা, গায়ের রং ফর্সা নয়, আবার কালোও বলা চলে না। উজ্জ্বল শ্যামলা রং তার, মুখশ্রী বড় সুন্দর, সব মিলিয়ে মিষ্টি একটা মেয়ে। তাকে দেখেই বুঝতে পারলুম এ মেয়ে যার ঘরের গৃহিণী হয়ে যাবে, স্বয়ং মা লক্ষ্মী তার ঘরে অধিষ্ঠান করবে। অত্যন্ত সৌভাগ্যবতী হবে এই মেয়ে। কিন্তু তার আগে বেশ কিছু বাধা বিপত্তি কাটিয়ে উঠতে হবে এর শ্বশুর বাড়ির মানুষদের। তোমাদের আর নতুন করে কি বলবো, তোমরা তো জানোই আমাদের দেশের মেয়েরা বড় অভাগী। পরপর মেয়ে সন্তান জন্ম নিলে বাপের ঘরে সেই মেয়েদের উঠতে বসতে নানা কথা শুনতে হয়। বিয়ের পরেও তাদের শান্তি হয় না। শ্বশুর ঘরে কোনো কারণে যদি কোনো অমঙ্গল হয়, তবে কারণে হোক অকারণেই হোক তার সব দায় এসে বর্তায় বউয়ের ওপরে, যেন তারাই মূর্তিমান অমঙ্গল অলক্ষ্মী। এই মেয়েটির ক্ষেত্রে বিয়ের আগেই সেই রকম অপবাদ জোটার সম্ভাবনা দেখলুম। সকালে চন্দ্রকান্ত বাবুর থেকে কমলা জন্মকোষ্ঠী চেয়ে নিয়ে নিজের কাছেই রেখেছিলুম। এখন সেটা আরেকবার বার করলুম। মেয়েটির কোষ্ঠী, তার হস্তরেখা, তার কপাল সবকিছু ভালো করে দেখে অবশেষে নিশ্চিন্ত হলুম।
ঠাকুরমশাই, আপনার মুখে হাসি দেখলাম মনে হলো। আমার আমার মায়ের বিয়েতে কোনো বাধা নেই তো তাহলে ঠাকুরমশাই? চন্দ্রকান্ত বাবুর অধীর আগ্রহে করা প্রশ্নের উত্তরে বললুম, না, কমলা মায়ের বিয়েতে কোনো বাধা নেই দেখলুম, কিন্তু বিয়ের আগে পাত্রপক্ষ অথবা তাদের প্রতিবেশীদের কিছু দুর্ভোগ পোহাতে হতে পারে। সেটা যাতে না হয় তার চেষ্টা আমি করব। চন্দ্রকান্তবাবু, আপনি কি কোনোভাবে পাত্রপক্ষের সঙ্গে আমার সাক্ষাৎ করাতে পারেন? কোনো অজ্ঞাত কারণে আমার প্রশ্নের উত্তরে চন্দ্রকান্ত বাবু বসে চুপ করে থাকলেন। তাকে দেখে বেশ চিন্তিতই মনে হলো আমার। আমি আবার বললুম, তাদের সঙ্গে আমার দেখা করাটা কমলা মায়ের সুখী ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু চেষ্টা করে দেখুন না, যদি দেখা করাতে পারেন। প্রথমে দ্বিধাগ্রস্ত থাকলেও অবশেষে নিজের মেয়ের কল্যাণের কথা ভেবে চন্দ্রকান্ত বাবু রাজি হলেন আমার সঙ্গে কমলার হবু স্বামীর আলাপ করিয়ে দিতে। তবে পাত্রপক্ষের অন্য কারোর সঙ্গে দেখা করানোর ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারলেন না। কারণ হিসাবে তিনি যে কথা বললেন, আমি সেই কথা শুনে তখন খুবই অবাক হলেও পরে সবই বুঝতে পেরেছিলাম। তোমরা পুরোটা শুনলে তোমরা নিজেরাই কারণটা বুঝতে পারবে। চন্দ্রকান্ত বাবু বললেন, ঠাকুরমশাই, আপনি এত করে বলছেন যখন, তখন আমার কমলা মায়ের মুখের দিকে তাকিয়ে আর রামসদয়ের আপনার সম্পর্কে বলা কথার উপর ভিত্তি করে আমি সিদ্ধেশ্বর বাবাজীবন অর্থাৎ আমার হবু জামাইকে বলবো যাতে সে এসে আপনার সঙ্গে দেখা করে যায়। তবে তার বাড়ির লোকের কথা বলতে পারি না। আসলে কি জানেন ঠাকুরমশাই, সিদ্ধেশ্বর বাবাজীবন আর তার পরিবার পরিজনেরা ঠিক আমাদের মতো নন। তারা ঠাকুর, দেবতা, অলৌকিকত্ব, জ্যোতিষ, কুষ্ঠি বিচার, হস্তবিচার, জটক বিচার এইসব কোনো কিছুতেই ঠিক বিশ্বাস করেন না। কিছুটা কিছুটা নাস্তিক বলতে পারেন। এমনকি আমার হবু জামাইয়ের জন্মকোষ্ঠীও নেই। আমি তো এই কারণেই প্রথমে কমলা আর সিদ্ধেশ্বরের জটক বিচার করতে পারিনি। পরে সিদ্ধেশ্বরের কাছ থেকেই তার জন্ম সময় জেনে আমি আমাদের কুলপুরোহিতকে দিয়ে তার জন্মকোষ্ঠী বানিয়ে জটক বিচার করাই। তবে তবে এই যে আমি সিদ্ধেশ্বরের কোষ্ঠী বানিয়েছি আর কমলা মায়ের সঙ্গে তার জটক বিচার করিয়েছি, তার বিন্দু বিসর্গ সিদ্ধেশ্বরের পরিবার পরিজন জানে না। যদি জানে তাহলে হয়তো এই সম্বন্ধটাই ভেঙে দেবে। তাই তো আমি প্রথমটায় আপনার কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম যে কি করে তাদের আপনার কাছে আনবো। তবে তবে এইটুকু বলতে পারি, আমাদের কথায় সিদ্ধেশ্বর যখন তার জন্ম সময় বলেছে আর আমরা তার কোষ্ঠী বানিয়ে জটক বিচার করিয়েছি শুনেও এই বিয়েতে কোনো আপত্তি করেনি, তখন হয়তো কমলার কথা ভেবেই সে আপনার কাছে আসতেও তেমন আপত্তি করবে না। একটু থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খানিকটা ইতস্তত করে খানিক মৃদু স্বরে তিনি আবার বললেন, আসলে কি জানেন ঠাকুরমশাই, আমি মেয়ের বাবা। অনেক আদর যত্নে মেয়েটাকে বড় করেছি। আমার আর ওর মায়ের স্বপ্ন মেয়েটা একটা ভালো ঘর, ভালো বর পাক। কিন্তু কিন্তু মেয়েটার সব ভালো হলেও গায়ের রংটা একটু চাপা বলে তেমন পছন্দসই ঘরে মেয়েটার বিয়ে দিতে পারছি না। আমরা আমরা কুলীন কায়স্থ, বুঝতেই পারছেন, যেমন তেমন ঘরেও তো মেয়েটাকে দিতে পারি না। এদিকে এই আসছে বৈশাখে ওর 15 বছর হবে। তার আগেই সামনের ফাল্গুনে যদি মেয়েটার বিয়ে দিয়ে দিতে পারি, তবে অনেক দিক একই সঙ্গে রক্ষা পায়। কি জানেন ঠাকুরমশাই, সমাজ বলেও তো একটা কথা আছে। চন্দ্রকান্ত বাবু চুপ করলেন। উত্তরে আমিও কোনো কথা বললুম না। ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা নেমে এলো। এটা সত্যি ভাবার মতোই বিষয় বটে, কিন্তু সিদ্ধেশ্বর বা তার বাড়ির লোক এই রকম চরম নাস্তিক কি কারণে তা বুঝতে পারলুম না। চন্দ্রকান্ত বাবুকে জিজ্ঞেস করে জানতে পারলুম, সিদ্ধেশ্বর ডাক্তারি পাশ করে কলকাতারই মেডিকেল কলেজে রোগী দেখে। সে বিজ্ঞানের ছাত্র, বিলাতি শিক্ষায় শিক্ষিত 30 বছরের টকবগে যুবক। সে এই জ্যোতিষশাস্ত্রকে, এইসব সনাতনী ভারতীয় শিক্ষাকে তার পাশ্চাত্য শিক্ষার অহংকারে ফুৎকারে অস্বীকার করতেই পারে। তখনকার তথাকথিত যুব সমাজে এই রীতি অস্বাভাবিকও ছিল না, কিন্তু তার মা বাবা, পরিবারের অন্য সব লোকজন, তারা কি করে এইসব অস্বীকার করার কথা বলতে পারে, ঠিক সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, তখনকার মতো চন্দ্রকান্ত বাবুকে আর কিছু বলার ছিল না আমার। আরো দু একটা কথাবার্তার পরে তারা চলে গেলেন। এরপর 2-3 দিন পরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বসে আছি, এমন সময় দরজায় কড়াকাঠ শুনে গিয়ে দেখি এক সুদর্শন যুবক। তার বেশভূষা দেখেই বোঝা যাচ্ছিল আর 5 জন গড়পড়তা বাঙালির থেকে সে একেবারেই আলাদা। আমি জানতুম চন্দ্রকান্ত বসুর কথা তার হবু জামাই সিদ্ধেশ্বর ফেলতে পারবে না। আমার সঙ্গে কথা বলার জন্য তাকে আসতেই হবে। এখন বুঝলুম এই ছেলে সিদ্ধেশ্বর ছাড়া আর অন্য কেউ নয়। নমস্কার, আমি কি জ্যোতিষী শ্রী তারানাথ চক্রবর্তীর বাড়িতে এসেছি? সিদ্ধেশ্বরের প্রশ্নের উত্তরে আমি বললুম,
শ্রী সিদ্ধেশ্বর ঘোষ তো? হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। আমার মুখে প্রথমে নিজের নাম শুনে প্রথমটাই সে অবাক হলেও মুহূর্তের মধ্যে সেই অবাক ভাব কাটিয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। ঘরের ভেতরে এসে বসার পর একটু হেসে সপ্রতিভ ভঙ্গিতে বলল, কমলার বাবা আমাকে বলেছিলেন আপনার কথা। আপনিও বোধহয় আমার আসার অপেক্ষাতেই ছিলেন, তাই প্রথম দেখাতেই এত সহজে চিনে ফেললেন। ছেলেটির কথাবার্তা একটা সহজ ব্যাপার ছিল। তার কথা শুনে মনে হয় না সে ঠাকুর দেবতা, জ্যোতিষ চর্চা এসবে বিশ্বাস করে। বললুম, হ্যাঁ, চন্দ্রকান্ত বাবুকে আমি বলেছিলাম তোমাকে বলতে, যাতে তুমি একবার এখানে এসে দেখা করো। শুনেছি তুমি এবং তোমার পরিবারবর্গ, গুরুজন কেউই জ্যোতিষী সম্প্রদায়ের ওপর ভরসা করো না। তোমার জন্মকোষ্ঠীও নেই, কিন্তু বিবাহ তো আর ছেলে খেলা নয়। এ হলো দুটো মানুষের, শুধু দুটো মানুষের কেন, দুটো পরিবারের সারা জীবনের ব্যাপার। বিবাহের আগে তাই সবকিছু দেখে শুনে নেওয়াই ভালো। তাই চন্দ্রকান্ত বাবুর থেকে তোমার জন্ম সময় জেনে আমি তোমার জন্মকোষ্ঠী বানিয়েছি। তোমার আর কমলা জোটক বিচারও করেছি। আমার কথা শুনে সিদ্ধেশ্বর বলল, এই সব কিছুই আমি জানি ঠাকুরমশাই, আপনি যথার্থই বলেছেন। আমরা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করি না, কিন্তু আমি শুনলাম বিয়ের আগে কমলার কি সব ভাগ্য বিপর্যয় নাকি অপবাদ বা ওই রকম কিছু হতে পারে। আপনি সেই রকম বলেছেন আমার হবু শ্বশুর মশাইকে। সেই জন্যই আমি তাড়াতাড়ি এলাম আপনার সঙ্গে দেখা করতে। আমি সিদ্ধেশ্বরের কথায় সম্মতি জানিয়ে তাকে আরো বললুম, আমি আগেই তার কোষ্ঠী বিচার করেছি, আর আজকে তাকে সচক্ষে দেখার পর তার সম্পর্কে আর তার পূর্বপুরুষদের সম্পর্কে বেশ কিছু কথা জানতে পেরেছি। শোনো সিদ্ধেশ্বর, আমার মনে হয়েছে এই কয়েকদিনে কমলা মায়ের প্রতি তোমার একটা স্নেহই বলো বা মায়াই বলো, একটা কোমল অনুভূতি তৈরি হয়েছে। সেই জন্যই তোমাকে এসব কথা বলা। আমি তোমার পূর্বপুরুষদের কথা, তোমার জন্মছক আর তারপর তোমায় দেখে জানতে পেরেছি। তাদের কারোরই মৃত্যু স্বাভাবিক ছিল না। তারা কেউই তাদের সন্তানকে দেখে যেতে পারেননি। তোমাদের বংশের বিধিলিপি তাই। প্রথম সন্তান জন্মানোর আগেই তোমাদের বংশের বধূরা বিধবা হন। তাই কেউ জেনে বুঝে তোমাদের ঘরে তাদের মেয়ের বিবাহ দিতে চান না। আর এই কারণেই তোমরা, মানে তুমি আর তোমার মা, অনেক বছর ধরে তোমাদের পৈতৃক ভিটে ত্যাগ করে কলকাতাতেই নতুন বাড়ি কিনে বসবাস করছো। তোমাদের, বিশেষত তোমার মায়ের ধারণা তোমাদের পৈতৃক ভিটাতেই কোনো দোষ আছে, তাই তোমাদের এই দুর্ভোগ। কিন্তু আসলে দোষ তোমাদের ভিটার নয়, দোষ আছে তোমাদের বংশে। অভিশাপ আছে তোমাদের বংশে। তোমাদের বংশে নববধূ হয়ে চেয়ে আসে, এই অভিশাপের ভার তাকেই বহন করতে হয়। আর তাই প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার আগেই তাদের সকলকেই বিধবা হতে হয়েছে। শোনো সিদ্ধেশ্বর, তোমার জন্মকোষ্ঠী আমি ভালো করেই বিচার করে দেখেছি। আমার গণনায় তুমি দীর্ঘজীবী। কমলামাকে তাই তোমার মা ঠাকুমার মতো অল্প বয়সেই বিধবা যন্ত্রণা সহ্য করতে হবে না। কিন্তু তোমার বিবাহের অল্প কিছুদিন আগেই তোমার একটা অতি প্রবল ফাঁড়া আছে। নির্দিষ্ট কিছু পূজা অর্চনা করলে সেই ফাঁড়া কেটে যাওয়ার কথা, কিন্তু তা যদি না করা হয় তবে তোমার তো দুর্ভোগ হবেই, সেই সঙ্গে কমলাকেও অনেক দুর্নামের অংশীদার হতে হবে। তোমার বিবাহের অল্প কিছুদিন আগেই ঘটে যাওয়া বিপদের জন্য সবাই তোমার হবু স্ত্রীকেই দায়ী করবে। তুমি যদি তা না চাও তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার ভাড়া এবং কমলার দুর্নাম দুই দূর করার জন্য। এখন তুমি কি করবে তা সম্পূর্ণ তোমার উপরই নির্ভর করছে। তবে যাই সিদ্ধান্ত নাও না কেন, মনে রেখো তোমার সেই সিদ্ধান্তের ওপরই তোমার এবং কমলার জীবনের অনেক কিছুই নির্ভর করবে। আমি যতক্ষণ ধরে যা যা কথা বলে গেলুম, সিদ্ধেশ্বর সেই সব কথাগুলো খুব মন দিয়ে শুনলো দেখলুম। আমার কথাগুলো শুনতে শুনতে তার মুখে নানা রকম অভিব্যক্তি খেলা করে গেল। অবশেষে খানিকক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে অনেক কিছু চিন্তা ভাবনা করার পর সে জানালো, এখনই কিছু বলতে সে অপারক। বাড়ি গিয়ে সব দিক চিন্তা ভাবনা করে তারপর সে আমায় জানাবে সে কি করতে চায়। তেমন মনে হলে এই ব্যাপারে সে তার মায়ের সঙ্গেও আলোচনা করবে। আমি শুধু তাকে বললুম, যা ভাবার একটু তাড়াতাড়ি ভাবতে, কারণ চন্দ্রকান্ত বাবু ভাবছেন সামনের ফাল্গুন মাসেই তিনি তার মেয়ের বিয়ে দেবেন, আর ফাল্গুন মাস আসতে বেশি দেরিও নেই। সিদ্ধেশ্বর ঘোষ সেদিনের মতো বিদায় নিল। এরপর আরো বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু সে আর এলো না। আমার কাছে কোনো খবরও পাঠালো না। ইতিমধ্যে চন্দ্রকান্ত বাবু আরো একবার দুবার ঘুরে গিয়েছেন আমার ভদ্রাসন থেকে। আমি তাকে সব কথাই জানিয়েছি। সিদ্ধেশ্বরদের পূর্বপুরুষদের সম্পর্কে আমার মুখে সব কথা শুনে তিনি জানালেন তার হবু জামাই যে তার জন্মের আগেই পিতৃহারা, এ কথা তিনি বিলক্ষণ জানেন। কিন্তু তাদের পরিবারের অনুরূপ ঘটনা যে প্রথম নয়, বরং এটাই এক প্রকার রীতি হয়ে দাঁড়িয়েছে, তা তিনি জানতেন না। তিনি এও বললেন যে উপায় থাকলে তিনি তার মেয়ের অন্য কোথাও বিবাহ দিতেন, কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছে না তখন যেন আমি কোনো উপায় করি। কিন্তু এক্ষেত্রে তো আমি নিরুপায়। অনেকটা নির্ভর করছে সিদ্ধেশ্বরের ওপর। অবশ্য একেবারেই যে নিরুপায় এমন কথা বলা চলে না। তবে সিদ্ধেশ্বর নিজেই যদি তার ভাড়া কাটাতে রাজি হতো তখন ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত। সে যাই হোক, একেবারেই যদি সে রাজি না হয়ে থাকে
তখন চন্দ্রকান্ত বাবু আর কমলার মুখের দিকে তাকিয়ে আমাকে নিজে থেকেই উদ্যোগী হয়েই যা যা করার করতে হবে। অবশেষে আরো 1 সপ্তাহ অপেক্ষার পর সিদ্ধেশ্বর আমার ভদ্রাসনে এলো। সে জানালো সে তার মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছে। অনেক বাঘ বিতণ্ডা মান অভিমানের পর অবশেষে সিদ্ধেশ্বরের মা রাজি হয়েছেন এই বিশেষ পুজো পাঠ করতে। আমি সিদ্ধেশ্বরকে জানালো এই বিশেষ পুজো করতে হলে কলকাতার বাড়িতে থেকে তা করা যাবে না। তার জন্য আমাকে সিদ্ধেশ্বরকে, সিদ্ধেশ্বরের মাকে, চন্দ্রকান্ত বাবুকে, কমলাকে আর কমলার মাকে যেতে হবে সিদ্ধেশ্বরের পৈতৃক ভিটাতে। প্রয়োজন পড়লে সিদ্ধেশ্বরের অন্যান্য জ্ঞাতিদেরও সেখানে উপস্থিত থাকতে হতে পারে। সিদ্ধেশ্বর জানালো এই ব্যাপারে তার কোনো অমত নেই, এমনকি তার মায়েরও এই ব্যাপারে কোনো সমস্যা নেই। আমি এরকম কিছু বলতে পারি অনুমান করে সিদ্ধেশ্বর আগে থেকেই তার মায়ের থেকে এই অনুমতি নিয়ে রেখেছে। আমি মনে মনে সিদ্ধেশ্বরের বুদ্ধি আর দূরদৃষ্টির তারিফ না করে পারলুম না। অবশেষে এলো সেই নির্দিষ্ট দিন। আমরা সবাই মিলে উপস্থিত হলুম সিদ্ধেশ্বরদের পৈতৃক ভিটায়। দেখেই বোঝা যায় অভিজাত ধনী পরিবারের বাড়ি। আমি সিদ্ধেশ্বরকে আলাদা ডেকে জিজ্ঞাসা করলুম সে তার পূর্বপুরুষদের অকাল মৃত্যুর ব্যাপারে কিছু জানে কিনা, কিন্তু সিদ্ধেশ্বর বলল এই ব্যাপারে সে প্রায় কিছুই জানে না। এইসব কথা তার মা সঠিকভাবে বলতে পারবে। আমি তখন তার মায়ের থেকেই সব কথা জানার ইচ্ছা প্রকাশ করলুম, অবশ্যই যদি তার কোনো আপত্তি না থাকে। সিদ্ধেশ্বর বলল সে তার মায়ের সঙ্গে কথা বলে এসে আমাকে জানাবে যে তার মায়ের এইসব কথা আমাকে খুলে বলতে কোনো অসুবিধা আছে কিনা। আমরা দুজনে যে ঘরে বসেছিলুম সেই ঘরের দরজা ভেজিয়ে দিয়ে সিদ্ধেশ্বর ঘর থেকে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ হলো আমি সিদ্ধেশ্বরের জন্য অপেক্ষা করে আছি। এমন সময় কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো আমার। এই ঘরে প্রবেশ করার আগেই আমি এখানে একাধিক অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করেছিলুম। তবে তারা কোনো ক্ষতিকর আত্মা নয়, তারা যেন কিছু বলতে চায়। অনেকদিন ধরে এই ঘরে তারা বদ্ধ হয়ে আছে। অনেকদিন ধরে তারা তাদের কথা কাউকে জানাতে চাইছে, কিন্তু অশরীরী আত্মার কথা বোঝার ক্ষমতা তো সাধারণ মানুষের থাকে না। তার ফলস্বরূপ কেউই তাদের কোনো কথা বুঝতে পারেনি। তারা না পেরেছে কাউকে সাবধান করতে, না পেরেছে কাউকে প্রতিকারের কথা জানাতে। এখন এই বন্ধ ঘরে আমাকে একাকী পেয়ে বহু যুগ ধরে অপেক্ষারত অশরীরীরা আস্তে আস্তে প্রকট হয়ে উঠতে লাগলো। একের পর এক কায়া ফুটে উঠতে লাগলো আমার চোখের সামনে, আমার চারপাশে। কি বিভৎস তাদের রূপ! প্রায় সকলেরই গলায় কালছিটের দাগ, মুখের দুপাশে রক্ত জমাট বেঁধে গাঢ় কালো দাগ পড়ে গিয়েছে। চোখের মনি ঠেলে বেরিয়ে আসতে চাইছে, জিভ বেরিয়ে এসেছে মুখের বাইরে। কোনো সাধারণ মানুষের পক্ষে তাদের সেই রূপ সহ্য করা সম্ভব নয়। আমি তাদের উদ্দেশ্যে বললুম, কি চাও তোমরা? মনে হলো চারপাশ থেকে তারা চিৎকার করে বলে উঠল, মুক্তি চাই, আমি মুক্তি চাই, মুক্তি চাই। এই বন্দি দশা থেকে মুক্ত করো আমাদের। প্রজন্মের পর প্রজন্মকে এই বংশের সব বিবাহিত পুরুষ একইভাবে অবঘাতে মৃত্যুবরণ করে চলেছে। বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, বাঁচতে দাও আমাদের পরবর্তী প্রজন্মকে। আরো কত কথা প্রতিধ্বনিত হতে থাকলো সারা ঘর জুড়ে। এমন সময় দরজা খোলার আওয়াজ শুনতে পেলুম। মুহূর্তে সেই সব ছায়া মূর্তি অদৃশ্য হয়ে গেল, সবকিছু শান্ত হয়ে গেল। সিদ্ধেশ্বর আর তার মা প্রবেশ করলো ঘরে। ঠাকুরমশাই, আপনার সঙ্গে আগে সেরকম কথা হয়নি। আমি শুনেছি আপনি কি জানতে চেয়েছেন, তবে সেরকম কিছু তো আর নতুন করে আমার বলার নেই। আপনি তো সিদ্ধেশ্বরের কুষ্টি দেখে সবকিছু বলেই দিয়েছেন। সিদ্ধেশ্বরের মা বললেন গম্ভীর স্বরে। আমি তখন তার কাছে জানতে চাইলুম কবে থেকে এই অভিশাপ শুরু হয়েছে। উত্তরে তিনি বললেন, সবটা আমিও যে ভালো করে জানি তা নয়। আমার বাবা যখন এই পরিবারে আমার বিবাহ স্থির করেন, তিনি কিছুই জানতেন না। আমি বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর অনেক কিছু জানতে পারি। এই পরিবারে নববধূর বৈধব্য প্রাপ্তি ঘটে চলেছে বেশ কয়েক পুরুষ ধরে। শোনা যায় আমার দিদি শাশুড়ির শাশুড়ি মা একবার তাঁদের প্রতিবেশী দত্তবাড়ির এক বধূর সঙ্গে কোনো কারণে বচসায় জড়িয়ে পড়েন। দত্তদের সেই বধূটির একটি 8 মাসের পুত্র সন্তান ছিল। সন্তান জন্মের কিছুদিন আগেই ব্যবসার কাজে তার স্বামীকে পশ্চিমে চলে যেতে হয়, তাই তিনি তার সন্তানের জন্মের সময় সেখানে উপস্থিত ছিলেন না। এরপর ব্যবসার কাজে তিনি সেখানে এমনভাবে আটকে পড়েছিলেন যে ইতিমধ্যে একবারের জন্য বাড়ি আসতে পারেননি। ফলে জন্মের পর থেকে তিনি নিজের ছেলেকে একবারের জন্য চোখের দেখাও দেখেননি। তবে ঠিক পরের দিনই তার বাড়ি ফেরার কথা ছিল। এদিকে বচসার সময় কিভাবে যেন সেই বাচ্চাটি তার মায়ের চোখের আড়ালে বাড়ির উঠোনে চলে যায়। সেখানে তখন কিছু কাপড় শুকোতে দেওয়া ছিল।
কোনোভাবে বাচ্চাটির গলায় একটি কাপড় জড়িয়ে ফাঁসের সৃষ্টি করে। বচসার কারণে বাচ্চাটির মা সেটি খেয়াল করেনি। যতক্ষণে তার খেয়াল হয় ততক্ষণে সব শেষ। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার জন্য সে মাথা ঠিক রাখতে পারেনি। ছেলের শোকে মুহ্যমান হয়ে সে বিষ খায়। কিছুক্ষণের মধ্যেই তারও মৃত্যু হয়। পরের দিন যখন দত্তবাড়ির ছেলে 10 মাস পর নিজের বাড়িতে ফিরে আসে, ততক্ষণে সে এই দুঃসংবাদ পেয়ে গিয়েছে। গ্রামে ঢোকার মুখেই সব কথা তার শোনা হয়ে গিয়েছে। এতদিন পরে নিজের স্ত্রীকে দেখতে পাওয়ার আর প্রথমবার নিজের সন্তানকে দেখতে পাওয়ার যে আনন্দ আর সুখানুভূতি নিয়ে সে বাড়ি ফিরছিল, মুহূর্তে তা পরিণত হয় সর্বগ্রাসী বিষাদে। বাড়ি ফিরে সবার আগে সে উপস্থিত হয় তাদের গ্রামের প্রতিষ্ঠিত শিব মন্দিরে। হাতে গঙ্গা জল নিয়ে সে ভগবান শিবের কাছে প্রার্থনা করে। আমি যদি নিজের স্ত্রী ছাড়া কখনো পরস্ত্রীতে আসক্ত না হয়ে থাকি, যদি আমার এতদিনের অদেখা সন্তানের প্রতি আমার স্নেহ ভালোবাসা মিথ্যা না হয়, যদি আমি কোনো অজুহাত ছাড়াই সত্যি ব্যবসার কাজে এতদিন আমার স্ত্রী পুত্রকে না দেখে বিভুঁইয়ে থাকি, তবে যে স্ত্রীর সঙ্গে বচসার কারণে আমার পরিবারের এই ঘোরতর দুর্যোগ নেমে এলো, সেই স্ত্রীর বংশের পরবর্তী সব প্রজন্মের পুরুষেরা যেন তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার আগেই আমার ছেলের মতোই শ্বাসরুদ্ধ হয়ে অকালে মারা যায়। আমার স্ত্রী যেমন মা হওয়ার পর একদিনও তার স্বামীকে কাছে পায়নি, আমার পুত্র যেমন একদিনও তার বাবাকে কাছে পায়নি, তার আগেই তাদের চলে যেতে হয়েছে পৃথিবী ছেড়ে, তেমনি ওই পরিবারের কোনো স্ত্রী নিজের সন্তান জন্ম দেওয়ার পরে তার স্বামীকে পাবে না। বিধবা হয়েই তাকে কাটাতে হবে তার বাকি জীবন। ওই পরিবারের কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার বাবাকে পাবে না। সারা জীবন পিতৃহীন হয়ে থাকবে সে। এই অভিশাপ ফলতে দেরি হয়নি ঠাকুরমশাই। বিফলে যায়নি তার একটি কথাও। যার সঙ্গে বচসার কারণে এই অনর্থ, অর্থাৎ আমার দিদি শাশুড়ির শাশুড়ি মা ততদিনে 5 সন্তানের মা। তাই তার ক্ষেত্রে এই অভিশাপ ফলেনি, কিন্তু তার ছেলেদের সময় থেকেই এই অভিশাপ ফলতে শুরু করলো। আমার স্বামী হলেন তৃতীয় প্রজন্ম যারা এই অভিশাপের শিকার। আমার ছেলেকে এই অভিশাপের হাত থেকে বাঁচাতে ওর জন্মের পরপরই আমি আমার এই অভিশপ্ত শ্বশুরবাড়ি ত্যাগ করে কলকাতাতে চলে যাই। কিন্তু আপনি যে বলেছেন এভাবে বিপদ এড়ানো যাবে না। আমি ওর মা, আপনি যা বলবেন সব শুনবো ঠাকুরমশাই, সবকিছু করব আপনার কথা মতো। শুধু আমার ছেলেটাকে আপনি বাঁচিয়ে দিন। সিদ্ধেশ্বরের মা চুপ করলেন। শেষের দিকে কথা বলতে বলতে তার গলা ধরে এসেছিল। এখন দেখলুম তিনি চোখে আঁচল চাপা দিলেন। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে আবার বললেন, আমার স্বামী মারা যাওয়ার আগে কেউ আমাকে এইসব কথা বলেনি। যখন সিদ্ধেশ্বরকে আমি গর্ভে ধারণ করলাম তখনও আমি এইসব কথা কিছুই জানি না। আমি যখন 8 মাসের অন্তঃসত্ত্বা, এক রাতে প্রবল ঝড় উঠল। সেই সময়ে আমি আর আমার স্বামী দুটো আলাদা ঘরে ছিলাম। আসলে আমার স্বামীর অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যেস ছিল। আমার শ্বশুরবাড়ির পারিবারিক ব্যবসার কারণে উনি সারাটা দিন সেই সব নিয়ে ব্যস্ত থাকতেন। তবে ব্যবসার পাশাপাশি নানা রকমের প্রাচীন পুঁথি, বিশেষত ধর্মগ্রন্থ পড়ার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল আমার স্বামীর। আর সারা দিনের কাজের শেষে রাতের বেলায় তিনি এইসব বই পড়তেন। আমি অন্তঃসত্ত্বা বলে তিনি চাইতেন না আমি বেশি রাত পর্যন্ত জেগে থাকি, তাই তিনি অন্য ঘরেই রাত পর্যন্ত পড়াশোনা করতেন। পরে একটু বেশি রাতের দিকে ফিরে আসতেন আমাদের ঘরে। আমি অধিকাংশ সময়ই জানতে পারতাম না, ঘুমিয়ে পড়তাম। সেদিন রাতে যখন প্রবল ঝড় উঠল, আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম আমার স্বামী তখনও আমার ঘরে আসেননি। কোনো অজানা কারণে আমার মন আশঙ্কায় পরিপূর্ণ হয়ে উঠল। এমন তো কত দিন কত রাত গিয়েছে, কতবার কত ঝড় কত বৃষ্টি হয়েছে, কিন্তু এমন কখনো মনে হয়নি। কেন যে সেই রাতে আমার অমন মনে হয়েছিল তা আমি তখন বুঝিনি, জানেন ঠাকুরমশাই। কিন্তু পরে বুঝেছিলাম সেই রাত যে আমার সবকিছু হারিয়ে ফেলার রাত ছিল, আর আমার মন সেই কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিল আমায়। কিন্তু আমি এতই অভাগী, কিছুই করতে পারলাম না। আস্তে আস্তে কোনো মতে উঠে পাশের ঘরে গেলাম, কিন্তু যখন সেখানে গেলাম ততক্ষণে সব শেষ। দেখলাম সিদ্ধেশ্বরের বাবা চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছেন। সামনে টেবিলের ওপর একটা বই খোলা অবস্থায় রয়েছে। আমি প্রথমটাই কিছু বুঝতে পারিনি, ডাকলাম কত করে,
কিন্তু সাড়া পেলাম না। তখন কাছে এগিয়ে গিয়ে টেবিলে রাখা আলোটা তুলে ধরে দেখি গলায় একটা কালশিটে দাগ, কষ বেয়ে রক্ত পড়ছে, জিভটা মুখের বাইরে বেরিয়ে এসেছে, চোখ দুটো খোলা, আর আর কি ভয়ঙ্কর দৃষ্টি সেই চোখে। ঠাকুরমশাই, আমি আর পারলাম না, চিৎকার করে জ্ঞান হারালাম। তবে পুরোপুরি জ্ঞান হারানোর আগে মনে হয়েছিল কেউ বুঝি আমায় ধরে নিল। পরের দিন দুপুরে আমার জ্ঞান ফিরল। দেখলাম আমার শাশুড়ি মায়ের ঘরে তার খাটে শুয়ে রয়েছি। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সারা শরীরে প্রচণ্ড ব্যথা। দেখলাম আমার সধবার বেশ পরিবর্তন করে কেউ আমায় একটা সাদা থান পরিয়ে দিয়েছে। হাতের শাঁখা, পলা, নোয়া কিছুই আর নেই। আমাকে সব কথা বলা হলো। জানতে পারলাম আমার শারীরিক অবস্থার কথা ভেবে আমার জন্য অপেক্ষা না করেই আমার স্বামীর দেহ দাহ করা হয়েছে। আমার শ্বশুরবাড়ির পারিবারিক অভিশাপের কথা জানতে পারলাম। শুনলাম ওই অভিশপ্ত ঝড়ের রাতে আমাকে ওই অবস্থায় আমার স্বামীর পড়ার ঘরে ঢুকতে দেখে আমার খুব শ্বশুরমশাইয়ের ছেলে একটু পরেই ওই ঘরে এসে ঢোকে। যখন সে ওই ঘরে ঢোকে ততক্ষণে অবশ্য আমি আমার স্বামীর অপঘাতে মৃত্যুর কথা জেনে গিয়েছি। আমি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মুহূর্তে যদি সে আমায় ধরে না ফেলতো, তবে হয়তো আমার স্বামীর শেষ স্মৃতি, আমার সিদ্ধেশ্বরকে আমি কখনোই পেতাম না। তারপরে আমি অবশ্য এই বাড়িতে আর বেশি দিন থাকিনি। শারীরিক অবস্থার একটু উন্নতি হতেই আমি কলকাতায় আমার বাপের বাড়ি চলে আসি। সিদ্ধেশ্বরের জন্ম আমার বাপের বাড়িতেই হয়। ওর বড় হওয়া, পড়াশোনা করা সবই ওই কলকাতার বাড়ি থেকে। আমি চাইনি আমার সিদ্ধেশ্বর এই অভিশপ্ত বাড়িতে কখনো ফিরে আসুক। এই বাড়িতে আমার ছেলে ভালো থাকতে পারবে না ঠাকুরমশাই। তারপর থেকে কোনো ঠাকুর দেবতায় আমার কোনো ভক্তি নেই, বিশ্বাসও নেই। আমি তো বিয়ের আগে বা পরে কম ঠাকুর পুজো করিনি। তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? এমনকি আপনার সঙ্গে আমার ছেলের পরিচয় হওয়ার আগে আমি জ্যোতিষেও বিশ্বাস করতাম না। কিন্তু আপনি যখন আমার সিদ্ধেশ্বরের জন্মকুষ্টি দেখে এত কিছু জানতে পারলেন, তখন আর আপনাকে অবিশ্বাস করতে পারলাম না। শুধুমাত্র আপনার উপর ভরসা করেই এত বছর পরে এই বাড়িতে ফিরে এলাম। জানেন ঠাকুরমশাই, প্রথমে ভেবেছিলাম আমার ছেলেটার বিয়ে দেব না কোনোদিনও। বিয়ে না করলে ও যদি বেঁচে পড়তে থাকে তবে সেই আমার কাছে অনেক। কিন্তু একদিন ও একটা বাড়িতে চিকিৎসা করতে গিয়ে চন্দ্রকান্তবাবুর মেয়ে কমলাকে দেখল। আমার কাছে আমার ছেলে কিছুই লুকোয় না। তাই তারপর একদিন যখন ও আমার কাছে কমলাকে বিয়ে করার কথা বলল, আমি আমার ছেলের মুখের দিকে চেয়ে আর না করতে পারলাম না। ভাবলাম আমার ছেলের ওপর তো কখনো ওই অভিশপ্ত শ্বশুরবাড়ির ছায়া পড়েনি, তাহলে ওর নিশ্চয়ই কিছু হবে না। তাই সম্বন্ধ করলাম। তারপর এখন তো শুনছি কি সব ফাঁড়া আছে। তবে সেসব যাই থাকুক ঠাকুরমশাই, আপনার ওপর ভরসা করেছি আমি। আমার ছেলেকে আপনাকে বিপদ থেকে রক্ষা করতেই হবে। সিদ্ধেশ্বরের মায়ের মুখে পুরো ঘটনা শোনার পর আমি বুঝতে পারলুম এরপর আমাকে কি করতে হবে। আপাতত সিদ্ধেশ্বরের মাকে আশ্বস্ত করে বললুম, দেখুন, আপনার বুদ্ধিমত্তায় সিদ্ধেশ্বরের জন্ম এই বাড়িতে হয়নি, তাই এই বাড়ির পারিবারিক অভিশাপ ওর উপর অনেকাংশেই ফলপ্রসূ হওয়ার কথা নয়। তাছাড়া 3 প্রজন্ম কেটেও গিয়েছে। আমি সিদ্ধেশ্বরের ছক ভালো করে পরীক্ষা করে দেখেছি, এখনই ওর প্রাণনাশের কোনো ভয় নেই। ও দীর্ঘায়ু নিয়েই জন্মেছে। তবে ওর একটা ফাঁড়া আছে, সেটা কাটানোর জন্য আমাকে একটা পুজো করতে হবে। যে জায়গায় আপনাদের প্রতিবেশী সেই বাচ্চাটির গলায় ফাঁস লেগে সে মারা গিয়েছিল, সেই জায়গাটি আমাকে দেখিয়ে দিন, সেখানেই আমাকে পুজো করতে হবে। পুজোর আয়োজন করতে করতে সারাদিন কেটে গেল। সন্ধ্যার সময় আমি দত্তদের উঠোনে পুজোয় বসলাম। তার আগে অবশ্য ওদের অনুমতি নিয়ে নেওয়া হয়েছিল। 2 পরিবারের মধ্যে অতীতে যতই তিক্ততা থাক, তার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে এতজন তরতাজা যুবক যুবতী অকালে অপঘাতে মারা যাবে, তার কে চায় বলো? তাই ওদেরও কোনো আপত্তি ছিল না। পুজোর জায়গায় সেই সময় ঘোষেদের বাড়িতে উপস্থিত সব পুরুষ মানুষ আর অবিবাহিত সব মেয়েদের থাকতে বলে দিয়েছিলাম আগে থেকেই। সিদ্ধেশ্বরও সেখানেই উপস্থিত হলো। আমি আগেই ওদের বাড়ির সকলের জন্মছক দেখে নিয়েছিল। সিদ্ধেশ্বর ছাড়া অন্য কারু সেই সময় মৃত্যুযোগ বা ফাঁড়া ছিল না, তাই ভয়টা ছিল প্রধানত সিদ্ধেশ্বরকে নিয়ে। আমি একটা গণ্ডি কেটে সিদ্ধেশ্বরকে তার ভেতরে বসিয়ে বাইরে থেকে মন্ত্রপুত জল ছড়িয়ে দিলাম গণ্ডির চারপাশে। এরপর আর কোনো অপশক্তির ক্ষমতা হবে না যে সে ওই গণ্ডির ভেতরে ঢুকে সিদ্ধেশ্বরের কোনো ক্ষতি করে। সিদ্ধেশ্বরকে বললাম সে যেন কোনো অবস্থাতেই ওই গণ্ডির বাইরে না বের হয়। সিদ্ধেশ্বর কলকাতায় থেকে লেখাপড়া শিখেছে, সে একজন ডাক্তার। প্রথমটায় আমার কথা শুনে সে কিছুতেই রাজি হলো না। তারপর তার মা যখন তাকে অনেক করে বোঝালো,
তখন সে অবশেষে রাজি হলো। পুজো শুরু হলো। প্রথম দিকে সবকিছুই ঠিকই ছিল, কোথাও কোনো অশুভ কিছু বা অস্বাভাবিক কিছু ঘটল না। কিন্তু হোম শুরু হওয়ার পরই বিপত্তি বাঁধল। প্রথমে হোমের কাঠে তো আগুন ভালো করে জ্বলতেই চায় না। তারপর আগুন যাও বা ধরলো, কোত্থেকে কিছু কুকুর এসে জড়ো হলো পুজোর জায়গায়। এত মানুষ রয়েছে সেখানে, হোমের আগুন জ্বলছে, সবকিছু অগ্রাহ্য করে তারা সেখানে দাঁড়িয়ে তার স্বরে চেঁচাতে লাগলো। তাদের তাড়ালেও যায় না। শেষ পর্যন্ত একটা জ্বলন্ত কাঠ নিয়ে তাদের দিকে ছুড়ে দিতে তারা থামলো। এরপর শুরু হলো অন্য উৎপাত। প্রত্যেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুরু হলো। সেই কান্না একটানা হয়েই যেতে লাগলো। সময়ের সাথে সাথে আরো জোরে শোনা যেতে লাগলো কান্নার আওয়াজ, কিন্তু কোথা থেকে সেই আওয়াজ আসছে তা বোঝা গেল না। আমি সবাইকে বারণ করে দিলাম, কেউ যেন পুজোর জায়গা ছেড়ে কোথাও না যায়। হোম হতে থাকলো, সেই সাথে কান্নার আওয়াজও শোনা যেতে লাগলো। এরপর যোগ হলো এক মহিলা কণ্ঠে খোকা খোকা বলে চিৎকার। সেই চিৎকার, কান্নার আওয়াজ সবকিছু মিলে পুজোর পরিবেশ একেবারে দুর্বিষহ করে তুলল। জোরে জোরে হাওয়া বইতে লাগলো। সেই হাওয়ায় হোমের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা যেন আকাশ ছুতে চায়। এইরকম কিছুক্ষণ চলার পর হঠাৎ সব চুপচাপ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে সিদ্ধেশ্বরের মা একটা আর্তনাদ করে উঠল। ইনি ইনি যে সিদ্ধেশ্বরের বাবা। সবাইকে চমকে ঘুরে তাকালো সিদ্ধেশ্বরের মায়ের দিকে। তারপর তার দৃষ্টি লক্ষ্য করে তাকালো। লম্বা, রোগা, ফর্সা, সুপুরুষ এক ব্যক্তি হেঁটে আসছে অন্ধকারের মধ্যে দিয়ে। তাকে দেখতে অনেকটা সিদ্ধেশ্বরের মতোই। বাবা, আমার আমার বাবা। সিদ্ধেশ্বরের গলা শুনে ওর দিকে তাকিয়ে দেখি ও এগিয়ে এসেছে কিছুটা। আর মাত্র দু পা এগোলে সে গণ্ডির বাইরে বেরিয়ে আসবে। আর সেখানে তার জন্য অপেক্ষা করে আছে ভয়ঙ্কর এক বিপদ। সিদ্ধেশ্বর, না, আর এক পাও এগিয়েও না। মৃত ব্যক্তি এভাবে কখনো ফিরে আসতে পারে না সিদ্ধেশ্বর। বলেই আমি তাড়াতাড়ি একটা জ্বলন্ত কাঠ ছুঁড়ে দিলাম সিদ্ধেশ্বরের পায়ের কাছে। সঙ্গে সঙ্গে থেমে গেল সে। মুহূর্তের বিহবলতা কাটিয়ে নিজের সম্বিত ফিরে পেল। গণ্ডির ভেতরে সরে গিয়ে দাঁড়ালো সিদ্ধেশ্বর। আমি আর একটা জ্বলন্ত কাঠ তুলে নিলুম হাতে। তারপর সেটা ছুঁড়ে মারলুম যেদিক থেকে সিদ্ধেশ্বরের বাবার রূপ ধারণ করা অশরীরই আসছিল, ঠিক সেই দিকেই। একটা তীব্র গগনভেদী চিৎকার করে উঠল সে। তার ভেগ খসে পড়ল। এখন আর সিদ্ধেশ্বরের মৃত বাবা নয়, অন্য একজন পুরুষের রূপ ধারণ করলো সে। তারপর গমগমে গলায় বলে উঠল, যার জন্য আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে হারিয়েছি, তাদের পরিবারকে আমি ক্ষমা করিনি, আর কখনো ক্ষমা করব না। কোনোদিন এই পরিবারের কোনো স্ত্রী মা হওয়ার পর তার স্বামীকে কাছে পাবে না। কোনোদিন এই পরিবারের কোনো সন্তান তার বাবাকে পাবে না। তীব্র আক্রোশে বুঝতে লাগলো সে। আমি হোমের একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে মন্ত্র পড়ে সেটা ছুড়ে দিলাম তার দিকে। আবার গগন বিদারী তীব্র চিৎকার করে উঠল সেই অতৃপ্ত আত্মা। আর শরীর ধারণ করে থাকতে পারল না সে। আমার নিক্ষিপ্ত জ্বলন্ত কাঠের আঘাতে তার শরীর শূন্যে মিলিয়ে গেল। আবার শোনা গেল সেই অভিশাপের কথা। আমার অভিশাপ ছারখার করে দিয়েছে এই বংশকে। আজ আবার আমি অভিশাপ দিচ্ছি। তার কথা শেষ হওয়ার আগেই আমি মন্ত্রপুত ঘি ঢালতে লাগলাম হোমের আগুনে। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। এবার একটা ভয়ঙ্কর আর্তচিৎকার করে উঠল সেই বিদেহী অতৃপ্ত আত্মা। তার চিৎকারে গোটা গ্রাম সচকিত হয়ে উঠল। তারপর আস্তে আস্তে সেই আওয়াজও কমে এলো। একসময় থেমে গেল সব চিৎকার, শান্ত হয়ে গেল চারপাশ। আমার হোম সম্পূর্ণ হলো। সেই সঙ্গে নিশ্চিহ্ন হলো এতদিনের একটা অভিশাপ। তার সঙ্গে শান্তি পেল একজন দুর্ভাগা বাবার অতৃপ্ত আত্মা। এরপর আমি হোমের বিভূতি লাগিয়ে দিলুম সেখানে উপস্থিত সকলের কপালে। তারপর সকলকে সেখানেই থাকতে বলে সিদ্ধেশ্বরদের বাড়িতে গিয়ে সেই ঘরটার সামনে এসে দাঁড়ালুম, যেখানে আমি অশরীরী আত্মাদের উপস্থিতি অনুভব করেছিলুম। শুধু উপস্থিতি অনুভব করাই নয়, আমি ওদের দেখতেও পেয়েছিলুম। ওরা মুক্তি চেয়েছিল। আমি ঘরের বন্ধ দরজাটায় হোমের বিভূতি লাগিয়ে তারপর দরজাটা খুলে দিলুম। হু হু শব্দে একটা ভারী বাতাস যেন বেরিয়ে এলো ঘরের ভেতর থেকে। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে এবার আমি পুজোর জায়গাটায় এসে দাঁড়ালুম। কিছু বিভূতি নিয়ে সিদ্ধেশ্বরের মায়ের হাতে দিয়ে বাকিটা ছড়িয়ে দিলুম চারপাশে। একটা ভারী বাতাস বয়ে গেল চারপাশ দিয়ে। কে কে কি দেখছি আমি? তুমি তুমি বলতে বলতে সিদ্ধেশ্বরের মা হঠাৎ অজ্ঞান হয়ে বললেন। বাড়িরই একজন মহিলা ধরে ফেললেন তাকে। সিদ্ধেশ্বর, এবার বেরিয়ে এসো গণ্ডির বাইরে, আর কোনো বিপদ নেই।
আমার কথায় সিদ্ধেশ্বর গণ্ডির বাইরে পা দিয়েই বলে উঠল, কি কে? যা দেখছি তা কি সত্যি? বাবা! বলতে বলতে সিদ্ধেশ্বর কেমন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। আমি সিদ্ধেশ্বর আর ওর মাকে ওদের বাড়ির ভিতরে নিয়ে আসতে বললুম। এখানে আমার কাজ শেষ হলো। পরের দিন সকালে আমি ওখান থেকে বেরিয়ে কলকাতায় ফিরে আসি। তার আগে সিদ্ধেশ্বর, ওর মা, চন্দ্রকান্ত বাবু, কমলা সকলের সঙ্গেই আমার কথা হয়েছিল। ওদের সঙ্গে কথাবার্তার সময় ওদের বেশ কিছু কৌতূহল নিবৃত্ত করার জন্য বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছিল আমায়। তোমাদেরও সেসব বলি, শোনো। আগের দিন পুজোর শেষে আমি যখন ওদের বাড়ির সেই নির্দিষ্ট ঘরের বন্ধ দরজা খুলে দিয়ে এসে আবার পুজোর জায়গায় ফিরে আসি, তখন আমি একা নই, ওরাও একটা ভারী বাতাসের উপস্থিতি অনুভব করেছিল। সিদ্ধেশ্বরের মায়ের মনে হয়েছিল তার স্বামী যেন তাকে স্পর্শ করলেন। গণ্ডির বাইরে বেরিয়ে আসার পর সিদ্ধেশ্বরেরও একই রকম অনুভূতি হয়েছিল। সে তার বাবার স্পর্শ অনুভব করেছিল, কিন্তু ওই একবারই। তার আগে বা পরে কখনোই ওদের কারোরই এরকম মনে হয়নি। শুধু সিদ্ধেশ্বর বা তার মা নয়, ওদের পরিবারের আরো কয়েকজন তাদের প্রিয়জনের স্পর্শ অনুভব করেছিল, কিন্তু এর আগে কখনো তাদের এমন অনুভূতি হয়নি। এর কারণ বলে আমার যেটা মনে হয়েছে তা হলো, ওই বাড়িতে যে আত্মারা এতদিন ধরে ছিল তারা সবাই জীবিত অবস্থায় ওই বাড়ির সদস্যই ছিল। তারা কেউই অশুভ আত্মা ছিল না, তাদের কারোর প্রতিশোধ স্পৃহাও ছিল না। তাই তারা কোনোদিনও কোনো মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা পর্যন্তও করেনি। তাদের উপস্থিতি বুঝতে পারলে তাদের প্রিয়জনেরা ভীত হয়ে পড়তে পারে, তা জানতো বলেই এতদিন পর্যন্ত ওই বাড়ির কোনো জীবিত মানুষদের ওপর উপস্থিত অনুভব পর্যন্ত করতে দেয়নি। তবু তারা মুক্তি কেন পায়নি জানো? তারা জানতো যে অভিশাপ তাদের পরিবারে লেগেছে তার হাত থেকে শুধু যে তারাই রেহাই পায়নি তাই নয়, তাদের উত্তর পুরুষদেরও রেহাই নেই। তারা জানতো সেই ভয়ঙ্কর অভিশাপ শেষ হলেই তাদেরও মুক্তি ঘটবে। তাই আমি যেদিন সেই ঘরে একা বসেছিলুম, তারা আমার বিশেষ সাধনার ক্ষমতা অনুধাবন করতে পেরেই আমাকে দেখা দিয়েছিল, যাতে আমি আমার সাধ্য মতো তাদের মুক্তির জন্য চেষ্টা করতে পারি। যে ঘরে আমি সেদিন সিদ্ধেশ্বর আর তার মায়ের জন্য অপেক্ষা করছিলুম, সেই ঘরেই ওই অভিশাপের কারণে প্রথম অপঘাতে মৃত্যু ঘটে। আমার অনুমান সেই কারণেই পরবর্তীকালে ওই একই অভিশাপের কারণে অপঘাতে মৃত মানুষদের অতৃপ্ত আত্মা ওই ঘরেই আশ্রয় নেয়। পরে তারা মুক্তি পায়। কিভাবে মুক্তি পায় তা তো তোমরা শুনলেই। কলকাতায় ফিরে আসার পর চন্দ্রকান্ত বাবু তার মেয়ে কমলা আমার সঙ্গে এসে দেখা করেছিলেন। কিছুদিন পর সিদ্ধেশ্বর আর তার মা এসেও দেখা করেছিলেন আমার সঙ্গে। সেই বছর ফাল্গুনেই যথাসময় সিদ্ধেশ্বর আর কমলার নির্বিঘ্নে বিবাহ হয়। আমি সেখানেও নিমন্ত্রিত ছিলাম। পরে শুনেছিলাম তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। কোনো বিপত্তি ঘটেনি। ওদের পরিবারের অভিশাপের পরিসমাপ্তি ঘটেছিল। কাহিনী শেষ করে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি বললাম, কিন্তু কমলার কি অপবাদের কথা বলছিলেন? আর সিদ্ধেশ্বরের ফাঁড়া ছিল বললেন, সেসবের তাহলে কি হলো? তারানাথ মুচকি হেসে বলল, এই যে এত পুজো করলুম, হোম করলুম, এরপরেও সিদ্ধেশ্বরের ফাঁড়া কাটলো না বলতে চাইছো? এত পুজো আর্চা তো শুধু ওই অভিশাপ খণ্ডন আর অতৃপ্ত আত্মাদের মুক্তির জন্য করা হয়নি, সিদ্ধেশ্বরের ফাঁড়া কাটানোর জন্যও করা হয়েছিল। আর কমলা মায়ের অপবাদের কথা বলছো? তোমাদের তো বলেইছি। শুধু বলেছি কেন, তোমরা নিজেরাই তো জানো আমাদের দেশে মেয়েদের কত দুর্দশা। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর, পাকা দেখা, আশীর্বাদ এইসব হয়ে যাওয়ার পর, বিয়ের কিছুদিন আগে যদি পাত্রের বড় সড়ো কোনো অসুখ করে কিংবা অন্য কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় নিতে হয় হবু বধূকেই। মেয়ে অপয়া, এই বিয়ে না হওয়াই ভালো। আরো কত রকমের কত কথা শুনতে হয় তখন পাত্রীকে। এতে তার মনের অবস্থা কি হয় তা অবশ্য কেউ দেখে না। সিদ্ধেশ্বরের ফাঁড়া যদি না কাটানো হতো, তখন কমলাকেও এইসব কথা শুনতে হতো। এগুলো কি অপবাদ নয়? তারানাথ থামল। আমি আর কিশোরীও এরপর কি বলবো তা বুঝতে পারলাম না। উঠে পড়লাম। আবার অন্যদিন আসবো তারানাথের গল্প শুনতে। আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্পটি? অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে একটি লাইক করে দিন এবং ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিন। আমাদের গল্প দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যাতে পৌঁছে যেতে পারে তার জন্যে আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখুন, যাতে গল্প দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে গল্পগুলি পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য
গুড বাই। আবারও ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে।